অন্দরমহলের খাস কামরায় তখন বিরাজ করছে এক অদ্ভুত নিরাপত্তা। নবাব সিকান্দার তার মসনদের নিকট রাখা রত্ন খচিত গ্লাস থেকে বিলেতি মদের শেষ চুমুক দিলেন। তার মন আজ বহুদিনের ক্লান্তি ভুলে এক নতুন উদ্দীপনায় পূর্ণ। তাইমুরের মাতা মারা যাবার পর তার মনে এক শূন্যতার উদয় হয়েছিল। সিমরানের উপস্থিতি যেন আজ সেই শূন্যতাকে অনেকটাই ভরাট করেছে। এমন সময় খাস কামরার দুয়ারে টোকা পড়ল। নবাব সিকান্দার গজনবী বুঝলেন সিমরানের আগমন ঘটেছেন। ক্ষণিককাল আগেই দাউদ এসে জানিয়ে গেছে সিমরান তার আমন্ত্রণ গ্রহণ করেছে। উত্তেজনায় সিকান্দারের হৃৎপিণ্ড ধরফরিয়ে উঠল। এই হৃৎপিণ্ডের গর্জন বোধ হয় এই ঘরে উপস্থিত যে কেউ শুনতে পাবে। সিকান্দার হাসি মুখে বললেন, ভিতরে আসুন। সিমরান জমিদার সিকান্দার গজনবীর খাস কামরায় প্রবেশ করলেন। কক্ষের মৃদু আলোয় তার সুসজ্জিত দেহ ঝলমল করছিল। সে শান্ত পদক্ষেপ কক্ষের কেন্দ্রে এসে নতজানু হয়ে জমিদারকে বিনম্র শ্রদ্ধা জানালো। সিকান্দার গজনবী তার মসনদ ছেড়ে সামান্য উঠে দাঁড়ালেন। তার অহংকারী স্বভাবের তুলনায় এ ছিল এক বিরল সম্মান প্রদর্শন। তিনি মুগ্ধ দৃষ্টিতে সিমরানের দিকে তাকালেন, বললেন, সিমরান, এই প্রকোষ্ঠ আজ আপনার পদক্ষেপে আলোকিত হলো। সিকান্দারের কণ্ঠে পরিলক্ষিত হলো গভীর প্রশান্তি ও ব্যক্তিগত কৃতজ্ঞতা। আপনার মতো প্রতিভাময়ী বাঞ্জি আমার আহ্বান এত সহজে মেনে নিয়েছেন। আপনি শুধু আমার তীব্র বাসনা পূর্ণ করেননি, বরং ব্যক্তিগত মর্যাদারকেও বৃদ্ধি করেছেন। আমি আপনার বিনয় এবং সম্মানটির জন্য গভীরভাবে অভিভূত। সিমরান এতক্ষণ মৃদু হাসি গালে ঝুলিয়ে দাঁড়িয়েছিল, এবার তার হাসি প্রশস্ত হলো। সে আরও বেশি বিনীত ভঙ্গিতে মাথা নত করল। নরম কণ্ঠে বলল, হুজুর, আপনি আমাকে যে সম্মান দিচ্ছেন তা সত্যি অতুলনীয়। আপনার মতো গুণী এবং উদার ব্যক্তিত্বের মানুষের সান্নিধ্যে আসা যে কোনো শিল্পীর জন্য সৌভাগ্যের বিষয়। আমি মনে করি যে শাসক শিল্প এবং শিল্পীর কদর করতে জানেন তার নিকট শিল্পের শুদ্ধতা নিরাপদ। কাজেই এই রাতের আহ্বানকে আমি শুধুমাত্র একটি সুখবর মুহূর্ত হিসেবে নয়, আপনার প্রতি আমার অনুগত্য স্বীকারের সুযোগ হিসেবে দেখছি। সিকান্দার সিমরানের কথায় আরও বেশ প্রীতি হলেন। তিনি বুঝলেন এই বাইজি অতি সাধারণ কেউ নয়, সে জানে কিভাবে শব্দকে ব্যবহার করতে হয়। সিকান্দার ইশারায় সিমরানকে কাছে আসার আমন্ত্রণ জানালেন। সিমরান জড়তাবিহীন এগিয়ে গেল জমিদারের পানে। সে জানে জমিদারের সাথে রাত্রি যাপন তার প্রতিশোধের পথকে অতি সহজে করে তুলবে। তিনি এই দিনটির অপেক্ষায় ছিল সে দীর্ঘকাল। সিমরানকে নিজের কোলের ওপর বসান নবাব সিকান্দার। নাজুক মুখটি জমিদারের বুকে লুকিয়ে ফেলার ভনিতা করে সিমরান। তার থুতনি আলগোছে ধরে সিকান্দার বললেন, এত সুন্দর নৃত্য রপ্ত করলেন কিভাবে? সিমরান সামান্য মুখ উঁচু করল। শব্দচয়নে বুদ্ধিদীপ্ত দৃঢ়তা মিশিয়ে নিম্নজিত স্বরে বলল, হুজুরের দৃষ্টি তীক্ষ্ণ এবং সত্যসন্ধানী। এটি কেবল নৃত্য নয় হুজুর, আমার এই শিল্প মায়ের কাছ থেকে পাওয়া এক পবিত্র আমানত। আমি বিশ্বাস করি আপনার মতো মহৎ পৃষ্ঠপোষকই পারেন এই পবিত্র আমানতের শুদ্ধতাকে রক্ষা করতে। সিকান্দার মুগ্ধ হলেন। এই নারী অর্থ কিংবা বাহ্যিক সৌন্দর্যের কথা বলছে না, সে কথা বলছে ঐতিহ্য এবং বিশুদ্ধতার। এই উচ্চাকাঙ্ক্ষা সিকান্দারের সাম্রাজ্যবাদী মানসিকতাকে স্পর্শ করল। শ্রদ্ধাতা, সিকান্দার স্বগতিক্ত করলেন, বললেন, আপনার নৃত্য যেন এক ঝলক বিশুদ্ধ বাতাস। আপনার এই অনুগত্য আমি কোনোদিন ভুলব না সিমরান। আলোচনা যখন থামলো তখন বাইরে রাতের শেষ প্রহর চলছে। ঝাড়বাতি মোমগুলোর আলো প্রায় কমে এসেছে, যেন তাদের সময় প্রায় ফুরালো। সিকান্দার এবং সিমরান এক নিবিড় নৈকট্য এলেন। সিমরানের কাছে এই রাতটি ছিল তার আত্মত্যাগ এবং উদ্দেশ্য হাসিলের প্রতি অঙ্গীকার। ঘটে যাওয়াই এক গর্হিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের দৃঢ় সংকল্প। আর জমিদার সিকান্দার গজনবী নিকট এক অমূল্য রত্নকে পরখ করে দেখবার মহা সুযোগ। শত শত মোমবাতির আলো যেন দেওয়ালে আঁকলো জমিদার এবং নবাগত বাইজির অতি আনন্দ ঘন মুহূর্তের ছবি। দুটো দেহ ছায়া যেন এক হয়ে গেছে, মেতে উঠেছে শরীরী যুদ্ধে। সিমরানের সুখময় মৃদু আর্তনাদে বহুদিন পর দারুণভাবে জাগ্রত হলো নবাব সিকান্দার গজনবীর খাস কামরা। রাতে শেষ প্রহর বিদায় জানালো। হালকা ভোরের আভা প্রকোষ্ঠর পর্দায় ছড়িয়ে পড়ল। ঝাড়বাতির মোমগুলো একেবারে নিভু নিভু। সিমরান তখন নবাব সিকান্দার গজনবীর লোমশ বুকে মুখ লুকিয়ে শুয়ে আছে। সিকান্দার তার লাজুকতা দেখে সামান্য হাসলেন।
তিনি বড় তৃপ্ত আজ। সিমরানের ঘন কালো রেশমি চুলে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, সিমরান, আমি বহু বাংজি দেখেছি, কত রাত কাটিয়েছি এই খাস কামরায়, তার ইয়াত্তা নাই। কিন্তু আপনার মাঝে আমি যে তেজ এবং পবিত্রতা খুঁজে পেয়েছি তা বড়ই দুর্লভ। আপনি আমার মাহফিলের সবচেয়ে দামি রত্ন। আমি আপনার কাছে ঋণী থাকতে চাই না। বলুন, এই সহযোগিতার প্রতিদান হিসাবে আপনি কি চান? সিমরান সামান্য কৌতুক স্বরে বলল, হুজুরের অতি বিচক্ষণ মন কি বলে তা জানতে ইচ্ছুক এই সামান্য বাইজি। সিকান্দার গালে মৃদু হাসি ঝুলিয়ে বললেন, আপনার মতো তুখোড় শিল্পী এবং বুদ্ধিদীপ্ত নারী ক্ষণস্থায়ী কিছু চাইবে না অবশ্যই। সিমরানের হৃদয়ের গোপন কোঠায় তিনি তীব্র উল্লাস, তখন তীব্র উল্লাস। সে এক মুহূর্তের বিলম্ব করল না, সিকান্দারের মুখের ওপর ঝুঁকে তার আসল দাবি পেশ করল। হুজুর, আপনার দয়া অপরিমেয়। আমি এবং আমার শিষ্যরা গজনবি জমিদার বাড়ির আশ্রিতা হতে চাই। অর্থ কিংবা গহনার প্রতি আমার চাহিদা অতি যৎসামান্য, নেই বললেই চলে। আমি চাই আমার শিল্প এবং আমার দলের জন্য আপনার মহল হোক একটি স্থায়ী ক্ষেত্র। স্থায়ী ক্ষেত্রে? কৌতূহলী সিকান্দার বললেন, আপনি আমার প্রধান বানজি হিসাবে সর্বশ্রেষ্ঠ সম্মান পাবেন, কথা দিচ্ছি। সিমরান মাথা নাড়ল, বলল, আমি শুধু প্রধান বাইজি হতে চাই না হুজুর, আমি আপনার গোটা বাইজি মহলের ওস্তাদিনী হতে চাই। আমার দলটির পাশাপাশি এই মহলের স্থায়ী দলটিরও দেখভাল করতে চাই, তাদের শুদ্ধ শিল্প শেখাতে চাই। প্রতিজ্ঞা করছি, গজনবি মহলের শিল্পের মান যেন জগৎ বিখ্যাত হয়, সেদিকে বিশেষ খেয়াল থাকবে আমার। সিমরানের এই চতুর কৌশল ধূর্ত সিকান্দারকেও দ্বিধায় ফেলল না। বরং তিনি মুগ্ধ হলেন। এই নারী ক্ষমতার কাঠামোতে উক্ত স্থান শুধুমাত্র নিজের জন্য পেতে চাইছে না, বরং এই মহলে শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করতে চাইছে। এছাড়া সিমরানের আজকের পরিবেশনার পর এ নিয়ে কোনো দ্বিধা নাই যে সিমরানকে ওস্তাদনী বানালে তার মাহফিলের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ হবে আরও দৃঢ়, সংস্কৃতি মান হবে আরও উন্নত। তবুও ক্ষণিককাল নীরব রইলেন সিকান্দার, এরপর বললেন, আপনার কথা যুক্তিযুক্ত। আজ থেকে আপনি আমার দরবারের উস্তাদিনী এবং আপনার দল আপনার সঙ্গেই থাকবে। আপনার উপরে বাংজি মহলের পরিচালনার ভার আমি অর্পণ করলাম। আশা করি আপনি সেই শ্রদ্ধাটা রক্ষা করবেন যা আপনি দাবি করছেন। সিমরানের ওষ্ঠ জোড়ায় চুমু খেয়ে সিকান্দার পালঙ্ক ছেড়ে উঠলেন। সিমরানও নিজের পোশাক পরিধান করল। সিকান্দার দাউদকে ডেকে পাঠালেন, হুকুম করলেন, দাউদ, সিমরান আজ থেকে আমার বানজি মহলের উস্তাদিনী। তার জন্য সবচেয়ে খাস কামরাটি প্রস্তুত করো। আজ থেকে সে এবং তার দল এখানেই থাকবে। মনে রেখো, সে আমার দরবারে শিল্পীর অভিভাবক। তার মর্যাদা এবং নিরাপত্তা রক্ষায় যেন কোনো ত্রুটি না হয়। সিমরানের দুচোখ ভর্তি তখন কৃতজ্ঞতা। সে কৃতজ্ঞতার আড়ালে অতি কৌশলে সে লুকিয়ে ফেলল বিজয়ের হাসি। এক রাতের বিনিময়ে সে তার লক্ষ্যের অতি সন্নিকটে। নতুন উস্তাদনী সিমরান খাস কামরা থেকে বেরিয়ে বাইজি মহলের দিকে রওনা হলো। তাকে অনুসরণ করলো দুজন ব্যক্তিগত খিদমতগার। গজনবী জমিদার বাড়ির আঙিনায় আলস্য ঝেড়ে ভোরের আলো গাঢ় হয়ে নামছে। সিমরানের প্রতিটি পদক্ষেপ ছিল ক্ষমতার অহং। সিমরানের মুখের অর্ধচন্দ্র হাসি যেন নীরবে বলল, খেলা সবে শুরু। দীর্ঘ 25 বছর ধরে বাইজি মহলের উস্তাদনির ভার সামলানো বিলকিস বানুর কক্ষে আচমকা সিমরানের আগমনের হেতু তিনি বুঝতে পারছেন না। হেমাঙ্গিনীর চোখে মুখেও রাজ্যের বিষয় এবং জিজ্ঞাসা। এই অসময় জমিদারের প্রধান খিদমতগার কেন বাইজি মহলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কামরায় এসে সামনে দাঁড়িয়ে আছে? তাদের বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই দাউদ এগিয়ে এলো এবং মহলের সমস্ত বাইজিদের একত্রিত হওয়ার নির্দেশ দিল। মহল জুড়ে শুরু হলো ফিসফাস। কিছুক্ষণের মাঝেই প্রায় সকল বাইজি বিলকিস বানুর বৃহৎ কামরায় জড়ো হলো। তাদের সকলের দৃষ্টি সিমরানের দিকে, যার গায়ে তখনও লেগে আছে নবাবের একান্ত সান্নিধ্যের চিহ্ন। দাউদ অত্যন্ত গম্ভীর এবং স্পষ্ট করে ঘোষণা করল, শুনুন বঙ্গজি মহলের সকল সদস্য, হুজুর সিকান্দার গজনবীরের নির্দেশে আপনাদের জানানো হচ্ছে যে আজ এই মুহূর্ত থেকে দিল্লি থেকে আগত বঙ্গজি সিমরান এই বঙ্গজি মহলের নতুন ওস্তাদিনী। তিনি শুধু এখানকার শিল্পচর্চার দেখভাল করবেন না, বরং এই মহলের সার্বিক পরিচালনার
ভারও তার উপর অর্পণ করা হলো। ঘোষণাটি যেন বজ্রপাতের মতো শোনালো। বিলকিস বানুর মুখ মুহূর্তে বিবর্ণ হয়ে গেল। তার 25 বছরের বিশ্বস্ততার প্রতিদান এভাবে দেওয়া হবে তা তিনি দুঃস্বপ্নেও ভাবেনি। হেমাঙ্গিনীর শরীরও তা শক্ত হয়ে গেল। ওখে জোড়া বিস্ফোরিত হলো। সিমরানের এই ক্ষমতা লাভ তার সন্দেহকে দ্বিগুণ করে তুলল। বিলকিস বানু ক্ষণিকের জন্য দ্বিধাগ্রস্ত হলেন বটে, পরক্ষণে জমিদারি আমলের নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে একটি গম্ভীর দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানতেন নবাবের সিদ্ধান্তের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করাও চরম বেয়াদবি। তিনি তা কোনোদিনই করবেন না। অন্যান্য বাইজিদের মনের মাঝেও ক্ষণিকের জন্য উদ্বেগ উকি দিয়েছিল, তবে সে উদ্বেগ কাটতে সময় লাগলো না। গত রাতের মাহফিলের কথা মনে পড়ল তাদের। সিমরানের নৃত্যশৈলী ছিল পুরনো ঘরানার চেয়ে অনেক বেশি মনোমুগ্ধকর এবং নত্যে মোড়ানো। মহলের বাইজিরা একে অপরের দিকে চাইল। তাদের চোখে মুখে ছিল নতুন নৃত্য শেখার প্রবল আগ্রহ। এতদিন তারা বিলকিস বানুর পুরনো ধাঁচের শিল্পকলা অনুসরণ করছিল, যা তাদের উন্নতির পথকে রুদ্ধ করে দিচ্ছিল। সিমরানের এই আগমন যেন তাদের নিকট শিল্পের মুক্ত গগনের ন্যায়। একজন তরুণী বাইজি ফিসফিস করে বলল, গত রাতে নতুন উস্তাদ নিজে নৃত্য পরিবেশন করেছিলেন, তা শেখার জন্য আমি জীবন দিতেও রাজি। অন্য একজন মাথা ঝাঁকালো। হুজুর ঠিক সিদ্ধান্ত নিয়েছেন, আমাদের মহলে এখন নতুন শিল্পের প্রয়োজন। এবার আমাদের শিল্প শুধু কয়েকটি স্টেজে নয়, বরং জগৎজোড়া খ্যাতি পাবে। সিমরান বিজয়ীর বেশে সবার দিকে একবার তাকালো। বিলকিস বানু এগিয়ে এসে সিমরানের হাতে চাবির গোছা গুজে দিলেন। সিমরামের হাতে যেন চাবির গোছা ঝকমক করছিল। সে জানে তার আগমনে বিলকিস বানু এবং হেমাঙ্গিনী খুশি হয়নি, তবে এই মহলের অন্যান্য বাজিরা তার উপস্থিতিতে পুলকিত। তারাই সিমরানের কৌশলগত হাতিয়ার, তারাই হবে তার শক্তির মূল ভিত্তি। তখন পড়ন্ত বিকেল, গোধূলির আলো বহন করছে দিন ফুরানোর বার্তা। জমিদার সিকান্দার গজনবীর খাস কামরার ভেতরেও বিকেলের সেই ম্লান আলো ছড়িয়ে দিচ্ছে অজানা বিষণ্ণতা। কক্ষের পরিবেশ বেশ ভারী, যেন ভিতরের হাওয়া জমিদারের উদ্বেগ ঠাউর করতে পেরেছে। জমিদার সিকান্দার গজনবী আর আরামদায়ক আসনে হেলান দিয়ে বসে আছেন। তার হাতে ধরা হুক্কার নল। তিনি যথেষ্ট ধীরে সুস্থে সুগন্ধির তামাকের ধোঁয়া ছড়াচ্ছেন বটে, কিন্তু সে ধোঁয়ার কুণ্ডলীও তার ভেতরে জমে থাকা গভীর দুশ্চিন্তাকে আড়াল করতে পারছে না কোনো ক্রমে। তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে বংশের সম্মান রক্ষার আকাঙ্ক্ষা। বড় পুত্র তাইমুরকে নিয়ে সে বড় চিন্তায় আছে। তার ঠিক সামনে প্রায় 7 হাত দূরত্বে মাথা নুয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাইমুরের প্রধান খিদমতগার সোবহান মির্জা। তার মুখমণ্ডল বিনয়ের প্রতিচ্ছবি সুস্পষ্ট, কিন্তু শরীরের ভঙ্গিতে মিশে আছে জড়তা। সে জড়তা বলে দিচ্ছে সে আজ কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়ে। তার কাঁধের ওপর যে পাহাড় সমান বিশ্বস্ততার ভার, আর সেই ভার জমিদারের মুখ পানে তাকাতে দিচ্ছে না। জমিদার নলের মুখ থেকে চোখ না সরিয়েই প্রশ্ন শুরু করলেন। তার কণ্ঠস্বর ধীর এবং শান্ত হলেও প্রতিটা শব্দ যেন এক গভীর প্রত্যাশার দেখা মিলল। মির্জা, এত দূরে দাঁড়িয়ে আছো কেন? কাছে এসো। সোবহান মির্জা মাথা নিচু রেখে সামান্য এগিয়ে গেল। সিকান্দার বললেন, তুমি তো আমার পুত্রের সবচেয়ে বিশ্বস্ত ছায়া। তার গত কয়েক রাতের হিসাবটা আমায় দাও দেখি। সোবহান বিস্মিত দৃষ্টি মেলে এক মুহূর্তের জন্য তাকালো জমিদারের পানে, পরক্ষণে মাথা নিচু করে ফেলল। তার মধ্যকার দ্বন্দ্ব বুঝতে পারলেন জমিদার। বললেন, খোলাখুলি বলো মির্জা, আমার বড় পুত্র তৈমুর কি আগের মতো দাসী কিংবা সহ্যসঙ্গীকে তার কক্ষে তলব করছে? সত্যি বলবে। সোবহান মির্জা আরও খানিকটা মাথা নত করল। এই প্রশ্নের উত্তর দেওয়ার গুরুত্ব সে ভালো করেই জানে যে সে বিনম্র কণ্ঠে দৃঢ়ভাবে উত্তর দিল, না হুজুর, গত কিছুদিন ধরে ছোট হুজুর কাউকে তার একান্ত কক্ষে নেননি। তিনি বেশিরভাগ রাত তার কক্ষের সাথে সংযুক্ত ছোট পাঠাঘাটটিতে কাটান। কখনো বা ছাদের বাগিচায় শীতল পাটি বিছিয়ে শুয়ে থাকেন, কিন্তু কোনো সঙ্গিনীর তার সান্নিধ্যে আসেননি হুজুর। আমি শপথ করে বলছি, আপনার পুত্র তার কক্ষে একাকী ছিলেন। সিকান্দার গজনবীর ভ্রু যুগল মুহূর্তেই কুঞ্চিত হলো। তিনি হুক্কাটি নামিয়ে রেখে আসনে সোজা হয়ে বসলেন। তার কণ্ঠস্বরে খানিকটা অবিশ্বাস আর হতাশার মিশেল। একজন তরুণ যার রক্তে পুরুষোচিত তেজ আর নবাবী মেজাজ, সে কিনাই ভরা যৌবনে স্বাভাবিক আকাঙ্ক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ তো অস্বাভাবিক মির্জা। এর কারণ কি হতে পারে?
তুমি তো আমার এক একান্তই সঙ্গীতার। তুমি কি কিছু আঁচ করতে পারোনি? কোনো গোপন কথা, কোনো দৈহিক অসুস্থতা? মির্জার নীরবতা আরো দীর্ঘ হলো, তার চোখ মেঝের দিকে স্থির। সে জানে এই নীরবতা জমিদারের কৌতূহলকে আরো উস্কে দিবে। কিন্তু তাইমুরের বর্তমান দুর্বল দিকটি, তার বর্তমান আবেগের কারণ জমিদারের সামনে প্রকাশ করলে তার বিশ্বস্ততার সঙ্গে চরম প্রতারণা করা হবে। চুপ কেন মির্জা? তুমি কি ভুলে গেছো তোমার জীবনের প্রতিটা নিঃশ্বাস এই পরিবারের প্রতি বিশ্বস্ততার জন্য উৎসর্গকৃত? ভুলে যেও না, নীরবতা অনেক সময় মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। আমি যা জানতে চাইছি তার উত্তর দাও। তোমার এই নীরবতা কিসের প্রতীক? অনুগত্যের নাকি অন্য কিছু আড়াল করার? খানিকটা হুঙ্কার দিয়ে বলল জমিদার সিকান্দার গজনবী। মির্জার কণ্ঠস্বর এবার ক্ষীণ শোনালো। বলল, হুজুর, আমার সত্যি এমন কিছু জানা নেই, আমার চোখে পড়েনি। তিনি কেবল নিজের সাথেই সময় কাটাচ্ছেন। সিকান্দার গজনবী এবার তার আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। তার সুঠাম দেহের ছায়া মির্জার উপর পড়ল। জমিদার তার দিকে এগিয়ে এলেন। না মির্জা, আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তৈমুর কখনো শান্ত থাকার মানুষ ছিল না। তার এই হঠাৎ নীরবতার পিছনে অবশ্যই কোনো গভীর কারণ আছে যা তুমি আমাকে বলতে চাইছো না। এখন আমি সরাসরি জিজ্ঞেস করছি, আমার পুত্রের এই অস্বাভাবিক অনাহার কারণ কি? ওই বাঞ্জি হিমঙ্গিনী, বলো, সত্যিটা স্বীকার করো। সিকান্দারের বজ্রকণ্ঠে মির্জার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার ভেতরে নীরব প্রতিরোধে ভেঙে যাওয়ার উপক্রম হলো। সে কি তার সাথে দেখা করতে যায়? তুমি কি তাকে বাঞ্জি মহলের আশেপাশে দেখেছো? সোভান এবারও নিরুত্তর। হেমাঙ্গিনীর সাথে তৈমুরের কি কোনো গভীর সম্পর্ক গড়ে উঠেছে? সে কি হেমাঙ্গিনীর সাথে কোনো একান্ত মুহূর্ত কাটিয়েছে? একবার শুধু মুখ ফুটে বলো মির্জা, তার চোখে তুমি হেমাঙ্গিনীর জন্য কিছু দেখোনি? এত এত অবিশ্বাস্য! সোভান মির্জার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার উপক্রম হলো। না সে মিথ্যা বলতে পারলো, না সে তার মনিবের বিশ্বস্ততা ভাঙতে পারলো। তার নিরাপত্তায় যেন সকল উত্তর দিয়ে দিল। সিকান্দার গজনবীর গালে এবার শীতল হাসি ফুটে উঠল। তিনি হাসলেন বটে, তবে সেই হাসি হতাশা ও ক্ষোভে ভরা। তিনি পায়চারি করতে করতে মির্জার কাছ থেকে দূরে সরে গেলেন। তোমার এই নীরবতা আমায় যা বোঝানোর তা বুঝিয়ে দিয়েছে মির্জা। এই মুহূর্তে তোমার মুখ থেকে আর কোনো শব্দ আমি শুনতে চাই না। তোমার বিশ্বস্ততার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু এই বিশ্বস্ততা আমার বংশের মর্যাদা চাইতে বড় নয়। তুমি এখন যেতে পারো মির্জা। সোভান মির্জা নতজান হয়ে অতি নিমজ্জিত স্বরে প্রায় ফিসফিস করে বলল, আপনার আদেশ শিরোধার্য হুজুর। সে দ্রুত জমিদারের প্রতি আনুগত্য জানিয়ে কক্ষত্যাগ করলেন। তার বুকে তখন এক গভীর ক্ষত। জমিদারের কাছে সত্য লুকোনোর যন্ত্রণা এবং তাইমুরের গোপন কথা প্রকাশ না করার এক নৈতিক বিজয়। সোভান মির্জা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই জমিদার সিকান্দার গজনবী দাউদকে তলব করলেন। দাউদ ছুটে এলো, তার চোখে মুখে প্রশ্ন। দাউদ, আমার বড় পুত্র তার বাবার সম্মানের ভুলুণ্ঠন করছে। এক্ষুনি ব্যবস্থা করো, কোনো বিলম্ব নয়। এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী এবং খ্যাতিনামা ব্যবসায়ীদের তুমি আমার দরবারে আমন্ত্রণ জানাবে। কাল যেন অবশ্যই তারা সপরিবারে আমার সাথে দেখা করে। তাদের কন্যাদের সম্পর্কেও গোপনে খোঁজ নেবে। আমি তৈমুরের বিবাহ দিব। দাউদ খানিকটা হতভম্ব হয়ে গেল। এই সিদ্ধান্ত যেন বিনা মেঘে বজ্রপাত। এত বড় পদক্ষেপ আর এত তড়িঘড়ি। হুজুর, আপনার আদেশ চিরধার্য। তবে আমি একটি কথা মনে করিয়ে দিচ্ছি, আপনার ছোট পুত্র নাইমুর, আমাদের ছোট সাহেব, তিনি তো এখনও বিলেতে। তার পড়াশোনা শেষ হতে আরও 1 বছর বাকি। তার অবর্তমানে এত বড় অনুষ্ঠান সম্পূর্ণ করলে রীতিনীতির দিক থেকে কি ভালো দেখাবে? লোকে কি বলবে? এটি কি তার প্রতি অবিচার হবে না? সিকান্দার গজনবী হাত তুলে দাউদকে থামিয়ে দিলেন। তার চোখ তখন জ্বলছে হতাশায় এবং ক্রোধে। তিনি জানালা দিয়ে বাহিরে তাকালেন। গোধূলির মায়াজাল থেকে ধরণী তখন মুক্ত। রাতের আধার জমিদার বাড়ির বিশাল চত্বর গ্রাস করতে শুরু করেছে। সেই অন্ধকার গ্রাস করল সিকান্দারের মুখটিকেও। তিনি বললেন, ভালো দেখাক বা নাই দেখাক দাউদ, আমার নিকট আর কোনো পথ খোলা নেই। পরিস্থিতি সামলাতে আমাকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। নাইমুরের কথা ভেবে পরে অনুশোচনা করার সময় এখন নেই। আমি তা করতেও চাই না।
তৈমুর এখন যে পথের প্রতীক হতে চলেছে তাতে আমার বংশের সম্মান ধূলিসাৎ হতে বেশি সময় নেই। দাউদ তার মনিবের সংখ্যা বুঝতে পারলেন। সিকান্দার আরও বললেন, হেমাঙ্গিনী ওই বাঞ্জি আমাদের বংশের গায়ে কলঙ্ক লেপন করতে চলেছে। যদি তৈমুরের বিবাহ না করে তবে সে লাগামহীন হয়ে যাবে। এই বিবাহ তাকে দায়িত্বশীল করে তুলবে, তাকে তার কর্তব্য, তার ভবিষ্যৎ পত্নী এবং তার পরিবারের সম্পর্কে সচেতন করবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। বাংজির প্রতি তার আসক্তি আর উদাসীনতা আমার আর সহ্য করতে পারছি না। কিছুই করার নেই দাউদ, এই মুহূর্তে এটা আমার একমাত্র সমাধান। দাউদ মাথা নত করে বলল, হুজুর, আমি বুঝতে পেরেছি, কিন্তু বড় সাহেব যদি বিবাহে অনিচ্ছা প্রকাশ করেন? তিনি তো এমনিতেই একঘেয়ে। যদি তিনি বিদ্রোহ হন? সিকান্দারের চোয়াল শক্ত হয়ে গেল। বিদ্রোহ? আশা করি তৈমুর ভুলে যায়নি। সে জমিদারের বড় পুত্র, তার ইচ্ছার চেয়ে বংশের ঐতিহ্য বড়। আমার কথা তাকে মানতেই হবে। সে যদি বিদ্রোহ করে তবে তাকে আমি আমার সমস্ত সম্পত্তি এবং বংশীয় অধিকার থেকে তাকে বঞ্চিত করব। আমি আমার বংশের মর্যাদা বিক্রি হতে দিব না দাউদ। কালকে সকালের মাঝেই তুমি ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করো। দাউদ আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। সিকান্দারের কণ্ঠে দৃঢ়তা, তার সিদ্ধান্ত সম্পর্কে আর কোনো সন্দেহ রাখেনি। সে মাথা নত করে আদেশ পালনের জন্য কক্ষ দ্রুত ত্যাগ করলেন। জমিদার সিকান্দার গজনবী এবার কক্ষে একা হয়ে গেলেন। তিনি জানলার বাইরে তাকিয়ে রইলেন। তার দৃষ্টিতে এখনও গভীর উদ্বেগ। তিনি নিজের মনেই বিড়বিড় করে বললেন, তৈমুর, তুমি আমাকে এই কঠিন পথ বেছে নিতে বাধ্য করলে। তোমার এই পরিণতির জন্য তুমি নিজেই দায়ী। জমিদার বাড়ির মাহফিলে আজ হেমাঙ্গিনীর দেখা মিলল না। আশেপাশে বিলকিস বানুও নেই, শুধুমাত্র সিমরান এসেছে তার দল নিয়ে। তাইমুরের বুকের ভেতর এক চাপা অস্থিরতা শুরু হলো। হেমাঙ্গিনী কেন আসেনি? তার অনুপস্থিতি মেনে নিতে প্রচুর কষ্ট হলো জমিদার পুত্রের। গান বাজনার সুর, ঘুঙুরের শব্দ, কোনো কিছুই যেন তার কানে পৌঁছালো না। তাইমুরের মাহফিলে উপস্থিতি যেন নিছক এক প্রথা পালন। এক সময় তিনি আর স্থির থাকতে পারলেন না। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে নিঃশব্দে মাহফিল ছেড়ে নিজের কক্ষের দিকে হাঁটতে শুরু করলেন। তাইমুর সোজা প্রবেশ করলেন তার ব্যক্তিগত পাঠাগারে। কক্ষটি নীরবতার এক অভয়ারণ্য। মেঝে থেকে ছাদ পর্যন্ত উঁচু কাঠের থেকে সাজানো শত শত চামড়ার মরাটের বই, পুরাতন পুঁথির গন্ধ আর তেলের প্রদীপের মৃদু আলো। এটি যেন তাইমুরের একান্ত আশ্রয়স্থল। তিনি তার প্রিয় মসনদের কাছে রাখা ছোট টেবিলটিতে বসলেন, কলম এবং দোয়াত নিলেন। মাহফিলের সেই অস্থিরতা আর হেমাঙ্গিনীর অনুপস্থিতি বেদনা তার হৃদয়ের এক কাব্যিক ঢেউ তুলল। নিবিষ্ট মনে তিনি হেমাঙ্গিনীর জন্য 4 লাইন কবিতা লিখলেন। তার লুকিয়ে রাখা আবেগ মুক্তি পেল কালির প্রতিটি অক্ষরে। কবিতা লেখা শেষ হতেই তাইমুর এই সিদ্ধান্তে উপনীত হলো, হেমাঙ্গিনীকে তার একবার দেখতে যেতেই হবে। দেরি না করে অস্থির পদক্ষেপে তিনি বাইজি মহলের পানে অগ্রসর হলেন। বাইজি মহলের সামনে এসে তিনি নিজেকে কিছুটা সামলে নিলেন, কণ্ঠস্বরে দৃঢ়তা আনার চেষ্টা করলেন। প্রহরীদের আদেশ দিলেন হেমাঙ্গিনীকে তলব করা হোক। কিছুক্ষণের মাঝেই অতি সাধারণ পোশাকে হেমাঙ্গিনী বেরিয়ে এলো মহলের ভেতর থেকে। সামনে দাঁড়ানো হেমাঙ্গিনীকে দেখে তাইমুর এক মুহূর্তের জন্য অপ্রস্তুত হয়ে গেলেন। তার বুক ধড়ফড় করে উঠল। তার নবাবী গাম্ভীর্যের বাঁধন যেন হেমাঙ্গিনীর পবিত্র সৌন্দর্য আর দুর্বলতার সামনে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ল। নিজেকে একটু সামনে নিয়ে তাইমুর উদ্বেগের স্বরে শুধালেন, আপনি আজ মাহফিল আসেননি যে? কোনো সমস্যা? হেমাঙ্গিনীর দৃষ্টি মাটির দিকে আটকে রইল। সে এই প্রশ্নের উত্তরে এড়িয়ে যেতে চাইল। সে জানে আজ তাকে মাহফিলে অন্তর্ভুক্ত না করার কারণ হলো সিমরান তার ব্যক্তিগত ঈর্ষা, কিন্তু তাইমুরের সামনে সে সত্যটা গোপন করল। আমায় ক্ষমা করবেন হুজুর, আজ আমার শরীরটা বিশেষ ভালো নয়, সামান্য অসুস্থ বোধ করছি আমি। অসুস্থ? হেমাঙ্গিনীর মুখে এই কথাটি শুনে তাইমুরের অস্থিরতা যেন বৃদ্ধি পেল। তার সকল আভিজাত্য, সকল নবাবী চালচলন মুহূর্তের মাঝে উধাও হয়ে গেল। ফলাফল না ভেবেই তাইমুর হেমাঙ্গিনীর দিকে ঝুঁকলেন, বললেন, অসুস্থ? কেন অসুস্থ হলেন? দাঁড়ান। তাইমুর কোনো আনুষ্ঠানিকতা কিংবা অনুমতির অপেক্ষা করলেন না। আজ খুব ধীরে তার হাত বাড়িয়ে দিলেন। তার আঙুলগুলো হেমাঙ্গিনীর কপালে স্পর্শ করল।
প্রথম স্পর্শ উক্ত মুহূর্তটি তাদের দুজনের মাঝেই ছড়িয়ে দিল প্রবল উত্তেজনা। শরীরে যেন প্রবাহিত হলো বিদ্যুৎ। তাইমুরের হাত সামান্য কেঁপে উঠল, কম্পিত হলো হিমাঙ্গিনীর গোটা দেহ। এ যেন এক অদ্ভুত শিহরণ জাগানো অনুভূতি। তবে এ কোনো কামুক স্পর্শ নয়, এ হলো নিখাত ভালোবাসার প্রথম অঙ্গীকার। হিমাঙ্গিনী চোখ বুজে ফেলল। তাইমুর দ্রুত হাত ছড়িয়ে নিলেন। তার মুখমণ্ডল লজ্জায় রক্তিম। তিনি নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। মাফ করবেন বাজি সাহেবা, আমি দেখতে চাইছিলাম জ্বর আছে কিনা। যাই হোক, আপনি যেহেতু অসুস্থ, আমি সময় বেশি নেব না। তবে তবে কি হুজুর? আমি আপনার জন্য একটু উপহার এনেছি। হিমাঙ্গিনী বিস্ময়ে মাথা তুলল। বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়ে বলল, উপহার? কিসের উপহার হুজুর? তাইমুর মৃদু হাসলেন। তিনি পকেট থেকে ভাঁজ করা কাগজটি বের করলেন। মাথার উপরে তখন জল জল করছে লক্ষ তারকারাজি। সেই নভমণ্ডলের নিচে দাঁড়িয়ে তাইমুর নিজের রচিত কবিতাটি আবৃত্তি করলেন। সে আবৃত্তিতে বেরিয়ে এলো তার হৃদয়ের একান্ত অনুভূতি। শুনুন হিমাঙ্কিনী, নিষেধের এই নীরবতার সাক্ষী আপনার অভাবে আমার প্রাণ যে বড়ই দুঃখী। আপনি ছাড়া শুধু মাহফিল নয়, সবই যেন অর্থহীন। অপূর্ণ এ চাঁদনি রাত, অপূর্ণ সব, দ্যুতিহীন। কবিতাটি শুনে হিমাঙ্গিনীর চোখ জোড়া মুহূর্তে জলে ভরে এলো। এই উপহার হীরামুক্তা খচিত নয়, বরং তাইমুরের অভ্যন্তরীণ গভীরতম আবেগ ও প্রেমপূর্ণ স্বীকারোক্তি। উপহারের সজোরে বক্ষে আঘাত হানল তার। আমি এখন চলি বাজি সাহেবা, আপনি বিশ্রাম নিন, দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা রইল। চলি। তাইমুর আর দাঁড়ালেন না। তিনি দ্রুত ফিরে গেলেন নিজ কক্ষে। তার হৃদয় তখন এক নতুন অব্যক্ত প্রেমে পরিপূর্ণ। যে আসনে শুধুমাত্র বিলকিস বানু দীর্ঘদিন রাজ করেছেন, সেই মসনদ দখল করে বসে আছে নতুন ক্ষমতা প্রাপ্তি উস্তাদনী সিমরান। সেদিন থেকে তার চোখে শুধুমাত্র অহংকারী শীতল উদ্ধতের দেখা মিলছে। তার ঠিক সামনে মেঝেতে অপমানের ভারে নতমুখে বসে আছে বিলকিস বানু। তার মুখের প্রতিটি রেখায় যেন জীবনের সমস্ত তিক্ত অভিজ্ঞতা ফুটে উঠেছে। সিমরান এক হাতে একটি রূপার পানপাত্র দোলাতে দোলাতে বিলকিস বানুর দিকে তাকালো। কণ্ঠস্বরে বিরক্তি আর কর্তৃত্বের এক শীতল মিশ্রণ নিয়ে বলল, কি হলো বিলকিস সাহেবা, এভাবে বসে আছেন কেন? একটু মাথা টিপে দিতে বললাম। এই যৎসামান্য সেবাটুকু করতে এত সময় নেবেন? বিলকিস বানু ধীরে ধীরে শ্বাস নিলেন। তার সারা জীবনের সম্মান, শিল্পের মর্যাদা সব যেন এই মুহূর্তে চূর্ণ করে দেওয়া হচ্ছে। তবুও তিনি নিজেকে শান্ত রাখার শেষ চেষ্টা করলেন। স্থির কণ্ঠে বললেন, উস্তাদনি, এত বছর আমার পায়ে কেবলমাত্র নূপুর আর হাতে বেজেছে তানপুরা। দাসীর কাজ করার অভ্যাস আমার নেই। আপনি এই বাইজি মহলের রানী, আপনার সেবার জন্য তো দাসীর অভাব নেই। আমি কথার সমাপ্তি ঘটানো হলো না বিলকিস বানুর। তার আগেই সিমরান খিলখিল করে হেসে উঠল। সে হাসি ভর্তি উপহাস আর তাচ্ছিল্য। আহা বিলকিস সাহেবা, এই মহলে কে দাসী আর কে উস্তাদনি, সেই হিসাবটা না হয় আমাকে কষতে দিন। শুনুন, এই মহলের দাসীরা অতি অল্প বয়স্কা, তারা আপনার মতো অভিজ্ঞ নন। আপনি দীর্ঘজীবন পার করা একজন মানুষ। আপনি যখন আমার সামান্য সেবা করবেন, তার মূল্যটাই হবে আলাদা। তাছাড়া মহলের ওস্তানদের সেবার সুযোগ পাওয়া তো সৌভাগ্যের বিষয়। সিমরান পাত্রটি বিলকিস বানুর দিকে এগিয়ে দিল। বলল, নিন, আগে এই পাত্রটি সরিয়ে এই টেবিলের উপর রাখুন, তারপর আমার মাথা টিপে দিন। সন্ধ্যা থেকে মহলে ঘুঙুরের শব্দ বাজছে, এছাড়াও সব সামলে ভীষণ মাথা ধরেছে আমার। আপনার প্রবীণ হাতে তেল মালিশ পেলে মাথা ব্যথা কিছুটা লাঘব হবে, আরাম লাগবে। জলদি করুন। বিলকিস বানুর চোখে রাগে জ্বলে উঠল। বয়স কত হবে সিমরানের? 24 কিংবা 25। তার বয়সের তুলনায় সে নিতান্তই ছোট, অথচ সে কিনা সরাসরি তার সম্মানে আঘাত হানছে। তবুও এই মুহূর্তে তার কথা অমান্য করার কোনো উপায় নেই। বিলকিস ধীরে ধীরে পানপাত্রটি হাতে নিলেন, সরিয়ে টেবিলের একপাশে রাখলেন। ক্ষণিককাল সময় নিলেন। এরপরে সিমরানের মাথার কাছে গিয়ে বসলেন। তার হাত কাঁপছিল, কিন্তু সেই কম্পন তিনি দমন করলেন। সিমরান চোখ বন্ধ করে আরামের ভান করল। দারুণ আরাম লাগছে বিলকিস সাহেবা। যদিও মনে হচ্ছে আপনি আমার উপর কিছুটা রাগান্বিত, তবে সমস্যা নেই। আপনার রাগ আর ক্ষোভের উত্তাপটা আমার মাথার রগে রগে প্রবেশ করুক। সেই উত্তাপ আমাকে মনে করিয়ে দেবে আমার বর্তমান অবস্থা।
কদিন আগে আমি কোথায় ছিলাম আর এখন কোথায় এসে পৌঁছেছি। বিলকিস বানু সিমরানের করা সমস্ত অপমান নীরবে হজম করলেন, টু শব্দটি পর্যন্ত করলেন না। তবে তার মস্তিষ্ক নীরব রইল না। প্রতিবাদের স্ফুলিঙ্গ সেথায় জ্বলতে শুরু করেছে। খানিকক্ষণ এভাবে কেটে যাওয়ার পর সিমরান সহসা চোখ মেলল। তার কণ্ঠস্বর মুহূর্তে শীতল এবং কঠিন হয়ে উঠল। শুনুন বিলকিস সাহেবা, আপনাকে আমার কিছু কথা বলার আছে, অতি জরুরি কথা। বিলকিস বানুর হাত থেমে গেল। তিনি প্রশ্নবোধক দৃষ্টিতে সিমরানের দিকে তাকালেন। আপনার আঙ্গুলের জাদুটা মাহফিলে নয়, বরং আমার মাথাতেই এখন থেকে বেশি প্রয়োজন হবে। তাই আজ থেকেই মহলের কোনো মাহফিলে বা জলসায় আপনার এবং আপনার প্রাণপ্রিয় শিষ্য মেহাঙ্গিনীর আর যাওয়ার প্রয়োজন নেই। সিমরান কণ্ঠে পাথরের মতো কঠোরতা মিশিয়ে শান্ত ভঙ্গিতে ঘোষণাটি করল। আপনি এসব কি বলছেন? বিলকিস বানুর বিস্ময় ও ক্রোধে আসন ছেড়ে প্রায় উঠে দাঁড়ালেন। ভুলে যাবেন না উস্তাদনি, এই বাইজি মহলের অর্ধেক রীতিনীতি, অর্ধেক ইতিহাস আমার শিল্পে গাথা। আর মেহাঙ্গিনী, তার তো সবেমাত্র অভিষেক ঘটেছে, তার যাত্রা কেবল শুরু হলো। তাকে কিভাবে? সিমরান তাকে মাঝপথে থামিয়ে দিল তীব্র ব্যঙ্গাত্মক হাসিতে। থামুন থামুন, আপনি বোধহয় ভুলে গেছেন এই মহলের নতুন ওস্তাদনি আমি। আমার উচ্চারিত প্রতিটা কথাই শেষ কথা। আর হ্যাঁ, মেহাঙ্গিনীর কথা বলছিলেন তাই না? কি এমন আহামরি বাইজি সে? তার মধ্যে তো কোনো ভিন্নতা নেই, নৃত্য কোনো আবেগ নেই, সেই কৌশল নেই যা মহলের পৃষ্ঠপোষকদের মুগ্ধ করতে পারে। তার শিল্প বড়ই একঘেয়ে, বিলকিস বানু, ঠিক আপনার মতো। সিমরান সামান্য ঠোঁট বাঁকিয়ে বলল, সত্যি বলতে হেমাগ্নিকে দেখে মনে হয় না সে আমার জটিল নৃত্য কৌশল বা সূক্ষ্ম কৌশলগুলো রপ্ত করতে পারবে। আপনাদের সে পুরনো দিনের ধীর গতির সাদামাটা নাচের দিন এখন শেষ বিলকিস সাহেবা। এখন দ্রুততা, নতুনত্ব আর শরীরী ভাষা চাই। আপনাদের দুজনকে আর আমার প্রয়োজন নেই। যান, বিশ্রাম করুন, অবসর নিন 4 দিনের জন্য। মাঝে মধ্যে আমার সেবা যত্ন করবেন, এতটুকুই। আপনাদের দুজনের জন্য আমার দরজা বন্ধ। দরজার আড়াল থেকে এতক্ষণ সমস্ত অপমান নীরবে গায়ে মাখছিল হেমাঙ্গিনী। নিজেকে সামনে রেখেছিল অতি কষ্টে। এবার নিজেকে সংযত রাখতে ব্যর্থ হলো সে। তড়িৎ গতিতে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। তার চোখ জোড়া সরাসরি নিবদ্ধ হলো সিমরানের ওপর। আপনার কথাগুলো শেষ হয়েছে ওস্তাদনি সিমরান, নাকি আরও কিছু বাকি আছে যা আমায় শুনতে হবে? রাগে ফুঁসে উঠল হেমাঙ্গিনী। সিমরানের প্রত্যুত্তরে হাসলো। সে হাসিতে কোনো আতিথেয়তা ছিল না, ছিল কেবল শ্লেষ। হেমাগিনী, আপনার আগমনের সময় একেবারে নিখুঁত। আমি তো সদ্য আপনার বিদায় বার্তাটি পরিবেশন করলাম। তবে আপনার উচিত হয়নি দরজার আড়ালে আড়ি পেতে কথা শোনা। শুনেছি শিল্পীরা নাকি চোরের মতো কাজ করেন না। তবে আপনার মাঝে এমন আচরণ কেন? উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি? হেমাঙ্গিনীও ব্যঙ্গাত্মক হাসি হাসলো। সেও একই সুরে বলল, শিল্পীরা ছলনা করে না, প্রশ্ন থেকেই যায়। আপনি এই কাজে এত পারদর্শী হলেন কি করে? সিমরান এবার ফোঁস করে উঠল। কঠিন গলায় জানতে চাইল, কি বলতে চাইছেন আপনি? আমি ছলনাময়ী? হেমাঙ্গিনী কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই বিলকিস বানু দ্রুত পরিস্থিতি সামলে নিলেন। তার গলায় ফিরে এলো প্রবীণ গুরুর তেজ। উস্তাদনি, আপনি ভুল ভাবছেন। হেমাঙ্গিকে আপনি কম প্রতিভাবান বলেছেন। আপনি নিজেও জানেন এ মিথ্যা। হেমাঙ্গি এই মহলের সবচেয়ে তুখোড় শিল্পী। তার নাচ এবং গানের যে গভীরতা মিশে আছে, যে আবেগ আছে, তা চিরস্থায়ী। আপনি হেমাঙ্গিকে সরাতে চাইছেন কারণ আপনি ভয় পেয়েছেন। আমি ভয় পেয়েছি? আমি? বিস্ময়ে ফেটে পড়ল সিমরান। বিলকিস বানুর দৃঢ়তার সাথে উত্তর দিলেন, জি, ভয় পেয়েছেন কারণ আপনি জানেন আজ হোক বা কাল মাহফিলের অতিথিরা হেমাঙ্গির শিল্পকেই বেশি ভালোবাসবে, কদর করবে। আপনি নিজের দল নিয়ে এ মহলে টিকে থাকার জন্য হেমাঙ্গিকে তাড়াতে চাইছেন। কক্ষটিতে পিনপত নীরবতা নেমে এলো। প্রথম অবস্থায় সিমরানের মুখ রাগে লাল বর্ণ ধারণ করলো, কিন্তু দ্রুত সে নিজেকে সামলে নিল। তার মুখে সেই রাগ রূপান্তরিত হলো এক ভয়ঙ্কর তীক্ষ্ণ উপহাসে। ভয়াবহ অট্টহাসিতে ফেটে পড়ল সিমরান। ক্ষণিককাল পর হাসি থামিয়ে সিমরান বিলকিসের চোখে চোখ রাখল, শুধালো, তাই নাকি? ভয়? আর আমি? বিলকিস বানু, তোমার এই দুর্বল নির্ণয় শুনে হাসি পেল। আমি ভয় পেলে এমন সরাসরি বিতাড়নের ঘোষণা দিতাম না।
সিমরান তার আসন থেকে বজ্র গতিতে উঠে দাঁড়ালো। সামান্য এগিয়ে এসে হেমাঙ্গিনী ও বিলকিস বানুর ঠিক মাঝখানে থামলো। তার চোখে এখন স্পষ্ট প্রশ্ন। বেশ, যদি এটাই আপনাদের ধারণা হয়, আপনারা যদি সত্যি বিশ্বাস করেন যে তোমাদের শিল্পই সেরা, তবে একটা দ্বন্দ্ব হয়ে যাক, একটা প্রতিযোগিতা হোক, শিল্পে আর কলার বিচার হোক। হেমাঙ্গিনী ভ্রু কুচকালো, আগ্রহ লুকিয়ে জানতে চাইল। কিসের প্রতিযোগিতা? আগামী বৃহস্পতিবার রাতে গজনবী মাহফিলে। সিমরান ঘোষণা করলো। যেহেতু স্বয়ং জমিদার, তার পুত্র এবং অন্যান্য সম্ভ্রান্ত অতিথিরা উপস্থিত থাকবেন, তাদের সামনেই হবে বিচার। সিমরানের হাত দুটি প্রসারিত করলো নাটকীয় ভঙ্গি করে, বলল। একদিকে থাকবো আমি আর আমার দল, আর অন্যদিকে থাকবেন আপনি আর বিলকিস বানু। দেখা যাক অতিথিরা কাদের পরিবেশনায় বেশি মুগ্ধ হন। তাদের মুগ্ধতা বিচার করবে এই প্রতিযোগিতার ফলাফল। আর যদি আপনারা যেতেন। বিলকিস বানুর কপালে ভাঁজ পড়ল। তিনি আগ্রহ নিয়ে জানতে চাইলেন, তবে কি হবে? সিমরান চোখের পলক না ফেলে জবাব দিল। তবে আমি স্বেচ্ছায় এই উস্তাদনির পদ, এই মহলের চাবি আপনাকে ফিরিয়ে দেব। আপনার কর্তৃত্ব আপনি পুনরায় হাসিল করবেন। আমি স্বেচ্ছায় নিজেকে এক কোণে সরিয়ে নেব। আপনাদের শিল্পের মহত্বের সামনে আমার হার স্বীকার করব। সিমরানের কণ্ঠস্বর এবার সামান্য খাদে নেমে গেল। সে বলল। কিন্তু যদি আমি জিতি? সে ঝুঁকে হেমাঙ্গিনীর কানের কাছে ফিসফিস করে বলল। তবেই মহল থেকে আপনাদের স্বেচ্ছায় চলে যেতে হবে। আপনাদের শিল্প, আপনাদের নাম সব আমি চিরতরে মুছে দেব। হেমাঙ্গিনী এক মুহূর্ত না ভেবে মাথা উঁচু করে বলল। আপনার এই দৈরথ আমরা গ্রহণ করছি উস্তাদনি। আপনি আপনার দল নিয়ে প্রস্তুত থাকবেন। সিমরান বিজয়ের হাসি হেসে ফিরে গেলেন তার আসনে, বললেন। সিদ্ধান্ত বৃহস্পতিবার রাতে নেওয়া যাবে। হেমাগিনী, আপনার আপাতত নিজেদের একঘেয়ে চর্চা শুরু করুন। হাতে মাত্র 3 রাত সময় রয়েছে। হেমাঙ্গিনী ও বিলকিস বানু একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে মুখে ফুটে উঠেছে এক যুদ্ধের অঙ্গীকার। অপমানের বদলা নেবার ভার কাঁধে নিয়ে দুজনই প্রস্তুত হলো এক চূড়ান্ত সংঘাতের জন্য। জমিদার সিকান্দার গজনবীর নহবতখানা সংলগ্ন বারোয়ারি বৈঠকখানা তখন এক রাজকীয় উজ্জ্বলে ঝলমল করছিল। প্রকোষ্ঠের প্রতিটি কোণে যেন গজনবীর বংশের সুদীর্ঘ ঐতিহ্য আর অবিচল ক্ষমতার প্রতিধ্বনি। মার্বেলে মোড়া মেঝে, পারস্য দেশীয় কার্পেট এবং সৌচ্চ ছাদ থেকে ঝোলানো ক্রিস্টালের ঝাড়ু লণ্ঠনগুলো দুপুরের কড়া রোদকেও বেশি বশীভূত করে রেখেছিল, সৃষ্টি করছিল আভিজাত্যপূর্ণ আলো। মসনদে আসীন জমিদার সিকান্দার গজনবী। আজ তার পরনে দামি মসলিন, চোখে মুখে কঠোরতা বিরাজমান। তার ঠিক ডান পাশে বসে আছে তাইমুর। আজকের এই সাক্ষাতে গুরুত্ব বুঝতে পেরে নীলকুঠির প্রধান প্রতিনিধির মিস্টার রবিন সহ এবং তার চতুর বাঙালি সহকারী রামকমল রায় এসেছেন। রবিনসনের দীর্ঘ অনমনীয় ককেশীয় গড়ন এবং তার তীক্ষ্ণ নীল চোখের শীতল উদ্ধত যেন প্রকাশ করতে চাইছিল তার ক্ষমতা। তিনি নিজেকে এই অঞ্চলের প্রকৃত ক্ষমতাধর হিসেবে দেখেন। রামকমল রায় বাঙালি হলেও প্রভুর প্রতি তার আনুগত্য ছিল দেখার মতন। সিকান্দার সৌজন্যমূলকভাবে রূপোর পাত্রে শীতল শরবত পরিবেশন করলেন, যদিও রবিনসন তাতে মনোযোগ দিলেন না। তার হাতে ছিল চামড়ায় মোড়া একটি মানচিত্র। রবিনসন ইংরেজিতে শুরু করলেন। মিস্টার গজনবী, আমরা আপনাকে স্বাগতম জানাই। আমাদের আগমন সম্পূর্ণভাবে বাণিজ্যিক এবং উন্নয়নের উদ্দেশ্যে আপনি নিশ্চয়ই অবগত আছেন। 1840 সালের পর নীল চাষ এখন বাংলা এবং বিহারের অর্থনীতির অক্ষদণ্ড। গঙ্গা অববাহিকার উর্বর ভূমিতে আমাদের বিনিয়োগের ফলে গোটা অঞ্চলের উন্নতি হয়েছে। দেওয়ান রামকমল মৃদু স্বরে যোগ করলেন। হুজুর, ইংরেজ সাহেব বলতে চাইছেন যে আপনার এসেস্টের চারপাশে প্রতিটি তালুক এবং মহল নীল বোনা শুরু হয়ে গেছে। পাবনা, নদিয়া, যশোর, যেদিকে চোখ মেলবেন সর্বত্রই নীলকরদের কুঠি স্থাপিত। মানচিত্রটি দেখুন মিস্টার গজনবী। রবিনসন মানচিত্রটি মেলে ধরলেন। আপনার গজনবী অ্যাসিস্টেন্টটি যেন এক বিচ্ছিন্ন ভূখণ্ড। আমরা চাই এই বিচ্ছিন্নতা দূর হোক। আমাদের বিশ্বাস এই অংশীদারিত্ব আপনার দরবারে জৈলুস এবং প্রভাব বহুগুণ বাড়বে। রাজস্বর প্রশ্ন এবং অধিকারের দ্বন্দ্ব জাগ্রত হলো সিকান্দারের মনে।
তিনি ধীরে ধীরে পানপাত্রটি টেবিলের উপর রাখলেন। সে মৃদু শব্দ যেন কক্ষে নীরবতাকে আরও ভারী করে তুলল মুহূর্তে। কণ্ঠে দৃঢ়তা রেখে সিকান্দার বললেন, জনাব, নজরানা কিংবা দদনের লোভ এই গঞ্জি বংশকে বিলুপ্ত করতে পারেনি কোনো দিন। আমার জৌলুস এবং আমার রাজকোষের স্থায়ী পুরোপুরিভাবে নির্ভর করে আমার প্রজার খাদ্যশস্যর প্রচুর এর উপর। বলুন তো, আমার প্রজা যদি দুবেলা খেতে না পায় তবে তারা আমায় খাজনা পরিশোধ করবে কি করে? তাইমুর ও চুপ করে বসে রইল না। তরুণের তীব্রতা এবং স্পষ্টবাদিতা মিশিয়ে নিজের বক্তব্য রাখলেন। পিতা ঠিক বলেছেন মিস্টার রবিনসন। আমাদের স্টেটের রাজস্ব নির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গরূপে আদায় হয়। এই বিষয়ে নিশ্চয়ই আপনার অজানা নয়। এর একমাত্র কারণ হলো আমাদের প্রজা কৃষকেরা তাদের জমিতে ধান, গম ও অন্যান্য শস্য ফলাতে পারে। বাংলার জমিদারের প্রথার মূল ভিত্তি হলো এই রাজস্ব ব্যবস্থা। নীল চাষ শুরু হলে কৃষকরা তাদের খাদ্যশস্যের জমিতে নীল ফলাতে বাধ্য হবে। ফলস্বরূপ খাদ্য সংকট তৈরি হবে, তারা খাজনা পরিশোধে ব্যর্থ হবে। এই ব্যবস্থা কি আমাদের জন্য আত্মহত্যার সামিল নয়? রবিনসন তাইমুরের এই সরাসরি হস্তক্ষেপে সামান্য বিরক্ত হলেন। তাকে কম বয়সী এবং অভিজ্ঞতাহীন মনে করলেন। বিষয়টি তার কথার মাঝে স্পষ্ট হয়ে উঠল। তিনি তাচ্ছিল্য স্বরে বললেন, আপনি ব্যবসার জটিলতা বুঝতে পারছেন না। আমরা অবশ্যই তাদের অতিরিক্ত অর্থ দিব। তাছাড়া নীল চাষ খাদ্যশস্য চেয়েও টের বেশি লাভজনক। আপনি কেন তুচ্ছ রাজস্ব নিয়ে এত চিন্তিত? তাইমুর হাসলেন, কিন্তু সেই হাসি ছিল তীব্র ব্যঙ্গাত্মক। তুচ্ছ রাজস্ব? মিস্টার রবিনসন, আমার বাবার জৌলুস সে রাজস্বের উপর নির্ভরশীল, আর আপনাদের সে অতিরিক্ত অর্থ হলো দাদনের ফাঁদ। আপনারা দাদন দেন কিন্তু উচ্চ হারে সুদ বসান। একবার নীল চাষ শুরু হলে সে কৃষক বংশানুক্রমে আপনাদের দাসে পরিণত হয়। এ বিষয়ে আমি জ্ঞাত। আপনারা তাদের খাদ্যশস্য জমিতে জোর করে নীল চাষ করেন। যেহেতু অতি শীঘ্রই স্টেটের দায়িত্ব আমার নিতে হবে, কাজে উক্ত জুলুমের পথ আমি উন্মুক্ত করতে পারি না। সিকান্দার গর্বিত দৃষ্টিতে আর চোখে পুত্রের দিকে তাকালেন। সন্তর্পণে স্বস্তি নিঃশ্বাস ফেললেন। তাইমুর তার বংশের ঐতিহ্য রক্ষা করতে প্রস্তুত। তিনি বললেন, এই গজনবী অ্যাসেস্ট একটি ক্ষুদ্র স্বাধীন রাজ্য। এখানকার সুখ শান্তি রক্ষা করার দায়িত্ব আমার এবং আমার পুত্রের। রাজস্বের ক্ষতি মানে আমাদের ক্ষমতার ভিত্তি দুর্বল হওয়া। আমি আমার অ্যাসেস্টের অন্য কোনো কৃতিত্ব বা আইনি জটিলতা চাই না। আমার এলাকায় একচ্ছত্ব আধিপত্য আমার। এই চূড়ান্ত প্রত্যাখ্যান মেনে নিতে পারলেন না রবিনসন। সংঘাতের সূচনা টের পেলেন তিনি। জমিদার এবং জমিদার পুত্র শুধুমাত্র অর্থ নিয়ে নয়, কর্তৃত্বের সার্বভৌমত্ব নিয়েও যথেষ্ট সচেতন। তিনি শেষ চেষ্টা করলেন। কথা সুরে বেজে উঠল রাজনৈতিক চাপ। ঠিক আছে মিস্টার গজনবী, যদি রাজস্বই আপনার চিন্তা হয় তবে আমরা চুক্তি করতে পারি। কেমন চুক্তি? জানতে চাইলেন সিকান্দার। আমরা চুক্তি করব সরাসরি আপনার সঙ্গে, চাষিদের সাথে নয়। আমরা আপনাকে আইনগত সুরক্ষা দিব, যা আপনার প্রতিদ্বন্দ্বী জমিদারের বিরুদ্ধেও কার্যকর হবে। আপনি বাংলার সবচেয়ে শক্তিশালী জমিদার হতে পারবেন আমাদের সহায়তায়। সিকান্দার এবার দৃঢ়ভাবে মাথা নাড়লেন। সামান্য হেসে বললেন, সুরক্ষা দেওয়ার জন্য আমার পাইক বরকন্দাজ আছে জনাব। আমার অ্যাসেস্টের অন্য কোনো বাহিনী প্রয়োজন নেই। সিকান্দার এবার সরাসরি রবিনসনের চোখে চোখ রাখল। বললেন, বরং আমি আপনাদের জন্য একটি বিকল্প প্রস্তাব দিচ্ছি। আমার অ্যাসেস্টে কিছু অংশ তুলা, রেশম বা পাট চাষ করতে পারে, যা ব্রিটিশ বাণিজ্যর জন্য লাভজনক হবে। কিন্তু নীল নয়। আমার 1 ইঞ্চি জমিও আর নীল চাষের জন্য দেব না, এবং আমার এই সিদ্ধান্তই চূড়ান্ত। তাইমুর পিতার বক্তব্যকে আরও জোরালো করবার উদ্দেশ্যে বললেন, আমাদের সিদ্ধান্ত অপরিবর্তনীয় মিস্টার রবিনসন। আমরা আপনাদের বাণিজ্যিক সহযোগী হতে পারি, কিন্তু শাসন কার্যে কোনো অংশীদারিত্বে বিশ্বাসী নই। কাজে আপনাদের ওই অনুপ্রবেশের চেষ্টা পরবর্তীতে আমরা সহ্য করব না। রবিনসনের মুখ অপমানে ফ্যাকাশে হয়ে গেল। তার কর্তৃত্বকে এমন সরাসরি প্রত্যাখ্যান করার দুঃসাহস এর আগে কোনো জমিদার করেননি। তিনি ক্রুদ্ধ দৃষ্টিতে সিকান্দারের দিকে তাকালেন। আপনি আমাদের বিরুদ্ধাচরণ করার সিদ্ধান্ত নিলেন জমিদার? রবিনসনের কথাগুলো হুমকির ন্যায় শোনালো। মনে রাখবেন, স্বেচ্ছায় তৈরিকৃত এই বিচ্ছিন্ন নীতি আপনাদের জন্য রাজনৈতিক বিপদ রেখে আনবে। এই এস্টেটকে চারপাশ হতে ঘিরে ফেলা কিন্তু আমাদের পক্ষে কঠিন কিছু নয়। আমরা চাইলে আপনাদের রাজস্ব আদায় করে তুলতে পারি। আইন আমাদের পক্ষে। তাইমুর তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আইন আপনাদের পক্ষে থাকতে পারে মিস্টার রবিনসন, কিন্তু আমার পিতা নবাব সিকান্দার গজনবী
তার প্রজার পেটে লাথি মেরে নিজের কর্তৃত্ব জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি করবেন না। বাণিজ্যের লোভ দেখিয়ে আমাদের স্বাধীনতাকে গ্রাস করতে পারবেন না। আজ থেকে এই মুহূর্তে থেকে গজনবী এস্টেটের সীমা আপনাদের জন্য চিরতরে রুদ্ধ হলো। আপনারা এখন আসতে পারেন। রবিনসন আর কোনো কথা না বলল না। ক্রুদ্ধ দৃষ্টিতে একবার পিতা পুত্রের দিকে তাকিয়ে তার দেওয়ানকে নিয়ে দ্রুত বৈঠকখানা ত্যাগ করলেন। সিকান্দার পুনরায় আসন গ্রহণ করলেন। তাইমুর এবার আবেগাপ্লুত হয়ে উঠলেন। তার চোখে জন্ম নিল পিতার প্রতি গভীর শ্রদ্ধা এবং গর্ব। তিনি আবেগ ভরা কণ্ঠে বললেন, পিতা, আজ আপনি নীলকরদের সামনে যে সাহস দেখালেন তা সত্যি অতুলনীয়। আমি গর্বিত যে গজনবী বংশের জমিদের এমন দূরদর্শী। আপনার দূরদর্শিতা কেবল আমাদের রাজস্ব রক্ষা করেনি, বরং বাংলার কৃষকের মর্যাদা রক্ষা করছে। আপনি প্রজাদের জীবন নিয়ে এত ভাবেন, এটি আমাদের বংশের আসল জৌলুস। তাইমুরের চোখে মুখে ছিল তারুণ্যের নির্ভেজাল সারল্য। তিনি ভাবলেন তার পিতার এই সিদ্ধান্ত শত শত লাঞ্ছিত কৃষকের প্রতি সহানুভূতি এসেছে। সিকান্দার তার পুত্রের প্রশংসা হাসি মুখে গ্রহণ করলেন। পুত্রের কাঁধে হাত রেখে বললেন, তুমি আমার যোগ্য উত্তরসূরি তৈমুর। তোমার এই চেতনা আমাকে ভরসা যোগায়। তবে সিকান্দারের অন্তর তখন ভিন্ন হিসাব করছিল। পুত্রের সরলতা দেখে তিনি মনে মনে মৃদু হাসলেন। তাইমুর বোঝেনি জমিদারি শাসনের মূলনীতি কখনো প্রজা সুবিধা কিংবা মানবতা হয় না, বরং এর মূলনীতি হলো ক্ষমতা এবং স্থায়িত্ব। সিকান্দারের নীল চাষ প্রত্যাখ্যানের মূল কারণ ছিল তার ব্যক্তিগত ক্ষমতা এবং জৌলুস হারানোর ভয়। প্রজাদের প্রতি প্রেম নয়। নীল চাষ শুরু হলে প্রজারা খাজনা দিতে পারত না, অথচ তার অফুরন্ত বিলাসবহুল জীবন নির্ভর করে নিয়মিত খাজনার উপর। রাজকোষ শূন্য হলে তার জৌলুস থাকবে না, অন্য জমিদারদের কাছে তার ক্ষমতা দুর্বল বলে গণ্য হবে। এছাড়া নীলকররা তাদের পাইকি নিয়ে আসতো, তারা অবশ্যই জমিদারের হুকুমের তোয়াক্কা করতো না। সিকান্দার গজনবী তার রাজ্যে বংশের রক্ত ছাড়া আর কারো আধিপত্য মেনে নিতে প্রস্তুত নয়। নীলকরদের উপস্থিতি মানে তার এক ছত্র শাসনের ওপর সরাসরি আঘাত। প্রজারা অনাহারে থাকুক কিংবা সুখে থাকুক, সে বিষয়ে সিকান্দার কখনোই বিশেষ চিন্তিত ছিলেন না। তার একমাত্র চিন্তা ছিল ক্ষমতা যেন কোনো বিদেশির হাতে ক্ষুণ্ণ না হয়। সিকান্দার আলতো করে তাইমুরের হাত ধরলেন, বললেন, তৈমুর, তুমি ভাবি জমিদার। মনে রাখবে, একজন জমিদারের প্রথম দায়িত্ব হলো তার গৌরব, তার ক্ষমতা রক্ষা করা। সেই ক্ষমতা রক্ষা করতে গিয়ে যদি প্রজাদের ভালো হয় তবে তার উপস্থিত বুদ্ধির ফল, কিন্তু ক্ষমতা হলো প্রথম ধর্ম। কথাগুলো বলে সিকান্দারের সামান্য হাসলেন। তিনি জানতেন তাইমুরের গভীর রাজনৈতিক কৌশল এখনই বুঝবেন না। শাসনের ভার কাঁধে পড়লে ধীরে ধীরে সবটা আয়ত্ত করে ফেলবেন তিনি। তৈমুর, আগামীকালে অ্যাসিস্টের সকল খ্যাতিনামা ব্যবসায়ীরা আমাদের জমিদার বাড়িতে আসবেন। এর পেছনে বিশেষ কোনো কারণ আছে পিতা? আছে, এই সম্পর্কে তোমার আগামীকাল অবগত করা হবে। আজকের দিনটি বেশ কঠিন ছিল। যাও, তুমি নিজ কক্ষে যেয়ে বিশ্রাম নাও। তাইমুর মাথা নত করে বৈঠকখানার প্রস্থান করলেন। সিকান্দার একা বসে রইলেন। পাত্রটি হাতে তুলে নিলেন। তার মনে কোনো দ্বিধা ছিল না। নিজের স্বার্থ এবং জৌলুস বজায় রাখার জন্যই তিনি নীলকরদের বিরুদ্ধে গিয়েছেন। অন্য সব কারণ কেবলই কূটনৈতিক আবরণ মাত্র। নিস্তব্ধ রাত। বাইজি মহলের বারান্দা জুড়ে যেন চাপা দীর্ঘশ্বাসের আবহ। কৃষ্ণচূড়া আর চাঁদ আজ বড় কৃপণ। সামান্য আলো ছড়ায়নি, শুধু শৌচ দেওয়ালের ওপার হতে প্রহরীর হাঁক আর শিয়ালের ডাক ভেসে আসছে। সেই শব্দই যেন জানান দিচ্ছে রাতের গভীরতা। হেমাঙ্গিনী তার কক্ষের লাগোয়া বারান্দার ঠান্ডা মেঝেতে চুপচাপ বসেছিল। সিল্কের ওড়নাটি আলগাভাবে তার কাঁধ থেকে মেঝেতে লুটিয়ে পড়েছে। তার শরীর স্থির থাকলেও মস্তিষ্কের ভেতরে হাজারো চিন্তার ঘূর্ণিপাক চলছে। বাইরের পরিবেশ শীতল হলেও তার কপালে জমেছিল সূক্ষ্ম ঘামের বিন্দু। আর মাত্র 2 রাত, তারপরে গজনবী মাহফিলে সে চূড়ান্ত দৈরত। সিমরানের চোখে সে যে উপহাস দেখেছিল তা যেন এখনও তার রক্ত গরম করে দিচ্ছে, আগুন ধরিয়ে দিচ্ছে সর্বস্থানে। বিলকিস বানুর প্রতি সিমরানের অসম্মান, তার নিজের শিল্পের প্রতি তাচ্ছিল্য, সবকিছু মিলিয়ে অভ্যন্তরে এক কঠিন সংকল্প তৈরি হলেও তার মন আজ বড় দুর্বল। হেমাঙ্গিনী চোখ বন্ধ করল। মানুষ চোখে ভেসে উঠল সিমরানের দ্রুতগতির শরীরী ভাষায় সে জটিল নৃত্যশৈলী।
সিমরান প্রতিটি পদক্ষেপ যেন এক বিদ্যুতের ঝলক। তার নাচে আছে নতুনত্বের উন্মাদনা, যা আজকের পৃষ্ঠপোষকেরা খুঁজে বেড়ায়। তারপরেই হেমাঙ্গিনীর মনে এলো নিজের নাচ। সে বিড়বিড় করে বলল, আমার নৃত্য বড়ই একঘেয়ে। সিমরান ভুল কিছু বলেনি। সিমরানের কথাগুলো বিষাক্ত তীরের মতো তার বুকে বিঁধে ছিল বটে, তবে সে জানে এই অপবাদ পুরোপুরি মিথ্যে নয়। দীর্ঘদিন ধরে সে উস্তাদ বিলকিস বানুর কাছ থেকে ঠুমরি ঘরানার শিক্ষা পেয়েছে, যেখানে আবেগভঙ্গি ও সূক্ষ্মতা প্রধান। বিলকিস বানুর নৃত্য নিঃসন্দেহে দীর্ঘ প্রস্তুতি আর গভীর সাধনার ফল। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাজি মহলের দর্শক বদলেছে, তাদের রুচি দ্রুত ও চটকদার শিল্পের দিকে ঝুঁকছে। হেমাঙ্গিনীর নাচের যে গভীরতা দেখেছে তা ধৈর্যশীল দর্শকের জন্য, কিন্তু গজনবী মাহফিলের ধ্বনি পৃষ্ঠপোষকেরা এখন আর অপেক্ষা করতে রাজি নন। তারা চান দ্রুত বিনোদন। হেমাঙ্গিনী পুনরায় ফিসফিস করে বলে উঠল, আমি পারবো না ওনাকে হারাতে, কোনোদিনও পারবো না। নিজের ভেতরের এই দ্বিধা তাকে করে করে খাচ্ছিল। সিমরানকে টেক্কা দেওয়ার মতো কোনো নতুন নৃত্য তার জানা নেই। হেমাঙ্গিনীর পাশে পড়েছিল এক জোড়া নূপুর। সে ধীরে ধীরে সেই নূপুর জোড়া হাতে নিল। হেমাঙ্গিনী ধাতব ঠান্ডা স্পর্শ। এই নূপুর কত শত জলসায় বেজেছে, কিন্তু আজ মনে হচ্ছে এর আয়ু বোধহয় ফুরিয়ে এসেছে। আমি হেরে যাব, আর হারলে শুধু আমার নয়, বিলকিস খালার জীবন, তার সবটুকু সম্মান শেষ হয়ে যাবে। উস্তাদনির পদ ফিরে পাবার আর কোনো পথ খোলা থাকবে না। এই পদে রাজত্ব করবে এক অহংকারী অল্পবয়স্কা যুবতী। ঠিক এমন সময় কক্ষের ভেতর থেকে মৃদু পদধ্বনি শোনা গেল। হেমাঙ্গিনী দ্রুত নিজেকে গুছিয়ে নিল। দরজায় মৃদু করাঘাতের পর বিলকিস বানু কক্ষের ভেতরে প্রবেশ করলেন। প্রবীণ শিল্পীর মুখে ক্লান্তি থাকলেও চোখে দৃঢ়তা প্রত্যয়ের অভাব ছিল না। বিলকিস বানু বারান্দার কাছে এসে দাঁড়ালেন। শান্ত স্বরে জানতে চাইলেন, এত রাতে এখানে একা কেন বেটি, ঘুমাসনি? হেমাঙ্গিনী উঠে দাঁড়িয়ে মাথা নত করল, বলল, ঘুম আসছে না খালা। ওই সিমরানের কথা ভেবে চিন্তা করছিস? কিচ্ছু হবে না বেটি, তুই হলো এই মহলের চাঁদকে হারানো এত সহজ? হেমাঙ্গিনী কণ্ঠে তীব্র হতাশা মিশিয়ে বলল, খালা, আমি জানি তুমি আমায় সাহস দিতে এসেছো, কিন্তু মিথ্যে সান্ত্বনা দিয়ে কি লাভ বলো? তুমি নিজের চোখেই দেখেছো সে কি ধরনের নৃত্য পরিবেশন করে। আমি আমার জীবনের সবটুকু দিয়ে নাচ শিখলেও আমার এই ধীর গতির নৃত্য দিয়ে ওই নতুন ধারার চটকদারিকে হারাতে পারবো না আমি। বিলকিস বানু ধীর পায়ে এগিয়ে এসে হেমাঙ্গিনীর পাশে বসলেন। তার হাত ধরে আলতো চাপ দিলেন। তিনি ধীর কণ্ঠে বললেন, আমার দিকে তাকা হেমা, তোর এই দুশ্চিন্তা আমি বুঝতে পারছি। হ্যাঁ, সিমরানের নাচে গতি আছে, শরীরই প্রদর্শন আছে, কিন্তু তার নাচে প্রাণ নেই রে বেটি। তার নাচ শুধু চোখের ক্ষুধা মেটায়, আত্মার ক্ষুধা নয়। হেমাঙ্গিনী মাথা নিচু করে উত্তর দিল, কিন্তু খালা, মাহফিলের সকলের চোখের ক্ষুধা মেটাতেই কি বেশি আগ্রহী নয়? আমার মায়ের নৃত্য বিন্যাস ছিল আমার শেষ ভরসা, কিন্তু সিমরান তো আমার শেষ ভরসাটুকুও কেড়ে নিয়েছে। তাকে টেক্কা দেওয়ার মতো আর কোনো অস্ত্র আমার কাছে নেই। হার স্বীকার করে নেওয়াই বরং উত্তম। হেমাঙ্গিনীর কণ্ঠে হতাশা আর যন্ত্রণা। এই প্রথম সে গুরুর সামনে প্রকাশ করলো নিজের অসহায়তা। বিলকিস বানুর চোখে এক ঝলক আগুন জ্বলে উঠল। তিনি মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল গভীর স্নেহ এবং কিছুটা মৃদু বকুনি। তুই এ কথা কিভাবে বলতে পারলি? বিলকিস বানু প্রায় ধমকে সুরে বললেন, ভুলে যাস না, তুই জন্মসূত্রে বাইজি, তুই একজন জাত শিল্পী। তিনি হেমাঙ্গিনীর দিকে সামান্য ঝুঁকে আসলেন। দৃঢ় কণ্ঠে বললেন, শোন, একজন সত্যিকারের শিল্পের অস্ত্র কখনো পুরনো হয় না। তোর মায়ের নৃত্য ছিল তোর প্রথম অস্ত্র। সেই অস্ত্রকে শান দিয়ে এখন তোর নিজস্ব অস্ত্র তৈরি করতে হবে। তুই কেন ভাবছিস যে তোকে সিমরানের মতোই নাচতে হবে? না হেমাঙ্গি, তোর শক্তি তোর আবেগে, তোর ভঙ্গিমায়। তোকে দ্রুততা আরও চটকদারকে হারাতে হবে, গভীরতা আর নতুনত্বের সংমিশ্রণে। হেমাঙ্গিনীর চোখ উজ্জ্বল হয়ে উঠল। তোমার মায়ের যেমন নিজের নিত্যবিলাস ছিল, তোমারও থাকতে পারে বেটি। বিলকিস বানু তার শিষ্যার মাঝে প্রেরণা জোগাতে লাগলেন। এই প্রতিযোগিতার জেতার জন্য তোর এখন চাই হেমাঙ্গিনীর আপন শৈলী, এমন কিছু যা তারা আগে কখনো দেখেইনি, এমন কিছু যা এই একই সঙ্গে তোর ঠুমরি নৃত্যের গভীরতা বজায় রাখবে, আবার বর্তমান সময়ে দ্রুততাকে অস্বীকার
করবে না কোনো ক্রমেই। বিলকিস বানু দেওয়াল থেকে লণ্ঠন নিজের হাতে নিলেন, হেমাঙ্গিনীর মুখের সামনে ধরলেন। হলদে আলোয় হেমাঙ্গিনীর মুখে নতুন করে সংকল্পের রেখা ফুটে উঠল। তিনি বললেন, মাত্র 2 রাত, এর মাঝে তোর মস্তিষ্কে আগুনের মতো প্রতিবাদের স্ফুলিঙ্গ জ্বলে উঠতে হবে। সেই স্ফুলিঙ্গকে দিয়ে তৈরি করতে হবে এমন এক নৃত্য বিনাশ যা সিমরানের ঔদ্ধত্যকে চিরতরে চূর্ণ করে দেবে। হেমাঙ্গিনীর মন থেকে দ্বিধার ঘন কালো মেঘ ধীরে ধীরে সরে যেতে লাগলো। তার ভেতরের শিল্পী সত্তা জাগ্রত হতে লাগলো। সে দ্রুত বিলকিস বানুর হাত ধরে বলল, খালা কেমন হবে সেই নৃত্য? আমি কোথা থেকে শুরু করব? প্রবীণ গুরু মৃদু হেসে উত্তর দিলেন, শুরু করবি তোর পায়ের নুপুর থেকে। এখন থেকে তোর ঘুঙুরের শব্দ যেন না থামে। তোর মন যা বলবে, তোর আত্মা যা প্রকাশ করতে চাইবে, তাই হবে তোমার আপন নিত্যবিলাস। হেমাঙ্গিনী বুক ভরে শ্বাস নিয়ে মাথা নাড়ল। তার চোখে এখন আর হতাশা নয়, জ্বলছে এক অদম্য যুদ্ধের অঙ্গীকার। তার মস্তিষ্কও নীরব নেই, সেখানে শুধুমাত্র প্রতিবাদের স্ফুলিঙ্গ নয়, এখন যেন নতুন সৃষ্টির উন্মাদনা শুরু হয়ে গেছে। পরের দিন সকালে গজনবী এস্টেটে বিরাজ করছিল এক ভিন্ন মেজাজ। অতি বিলাসবহুল বৈঠকখানাটি পুনরায় নতুন করে সাজানো হয়েছে। রূপোর কারুকাজ করা হুক্কাগুলো সেজেছে সুগন্ধি গোলাপ জল দিয়ে, আর বারান্দার থোকায় থোকায় রাঙা রাখা সুগন্ধি ধূপের ধোঁয়া তৈরি করেছে আভিজাত্যের এক ভারী আবহ। বেলা দ্বীপ্রহের জমিদার বাড়ির বৈঠকখানায় সমবেত হলেন এ অঞ্চলের সকল বিত্তশালী মহাজন এবং ব্যবসায়ীরা। তবে সিকান্দার গজনবীর তাদের সহিত আলোচনার মূল বিষয়বস্তু আর বাণিজ্য ছিল না। মোট 15 জন ধনাঢ্য ব্যক্তি গজনবী মহলের বৈঠকখানায় আসন গ্রহণ করেছেন। এদের অধিকাংশই এস্টেটের বড় কারবারি এবং সুদের মহাজন। খাজনার পাশাপাশি তাদের বিপুল পুঁজির ওপরও নির্ভর করে এই অঞ্চলের অর্থনীতি। সকলেরই পরনের বহুমূল্য পাঞ্জাবি, হাতে রয়েছে ছড়ি। তবে তারাও কিঞ্চিত আজ করতে পেরেছেন। আজ তাদের আগমন শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে নয়, সিকান্দারের এই নিমন্ত্রণপত্র যেন অন্য কোনো ঘটনার ইঙ্গিত দিচ্ছিল। তারা বসে আছেন মনের মাঝে এক চাপা উত্তেজনা নিয়ে। নবাব সিকান্দার গজনবী বৈঠকখানায় প্রবেশ করা মাত্র সকলে দাঁড়িয়ে গেলেন। তিনি মুখে গাম্ভীর্য ফুটিয়ে ধীরে সুস্থে মনসতের ওপর আয়েশ করে বসলেন। তাকে পুরোটা সময় অনুসরণ করলেন তাইমুর। তিনিও পিতার পাশে নিজের স্থান পাকাপোক্ত করে নিলেন। একে একে সকল ব্যবসায়ী এবং মহাজনেরা সিকান্দার এবং তার বড় পুত্র সামনে গিয়ে প্রথা অনুযায়ী কদমসুদি করলেন। পিতার মতন তাইমুরও তাদের অভিবাদন গ্রহণ করলেন। তিনি লক্ষ্য করলেন সকল ব্যবসায়ীদের চোখে মুখে বিরাজমান এক মিশ্র অনুভূতির ছাপ। তবে সকলের মাঝে যে বিষয়টি সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে তা হলো লোভ। প্রবল ক্ষমতাধর জমিদারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবার একটা লোভ। সিকান্দার গজনবী তার শান্ত গলায় খানিকটা কর্তৃত্ব মিশিয়ে শুরু করলেন, আশা করি আপনারা সবই জেনে গেছেন। গতকাল এই বাড়িতে নীলকুঠির প্রধান প্রতিনিধি মিস্টার রবিনসন এবং তার সহকারী রকমমল রায়ের পদধূলি পড়েছিল। তারা চেয়েছিল নীল চাষের মাধ্যমে আমাদের জমিতে আধিপত্য বিস্তার করতে। আমি স্পষ্ট তাদের জানিয়ে দিয়েছি, গজনবী অ্যাসেস্ট কারোর ভাগিদারিত্ব বিশ্বাসী নয়। আমাদের জমিতে কি ফুলবে সেই সিদ্ধান্ত কেবলমাত্র আমাদের। উপস্থিত সকলে উচ্চস্বরে সিকান্দারের দূরদর্শিতার প্রশংসা করলেন। রেশমের কারবারি বশির উদ্দিন সামান্য ঝুঁকে মাথা নত করে বলেন, হুজুর, আপনি যা করেছেন তা আমাদের মতো সাধারণ ব্যবসায়ীদের কাছে অভূতপূর্ব সাহস। আপনি আমাদের মান বাঁচিয়েছেন। সিকান্দার সামান্য হাসলেন। তার হাসিতে ছিল তীক্ষ্ণ এবং নিরাবেগের ঝলক। তিনি বললেন, সাহস নয় বসের, এটাই নীতি। অ্যাসিস্টের জৌলুস এবং তার অর্থনৈতিক প্রভাব রক্ষা করাই আমাদের প্রথম ধর্ম। আর এই ধর্মর পথে বাধা সৃষ্টিকারী যেই হোক না কেন তাকে দূরে সরিয়ে দিতে হবে। সিকান্দার একটু থামলেন, কিছুক্ষণ দম নিলেন, তারপর বললেন, কিন্তু আমি জানি শুধু নীলকরদের দূরে সরালেই চলবে না। এই অ্যাসিস্টের স্থিতিশীলতা রক্ষা করতে হলে, এর ক্ষমতার ভিত্তিকে আরও মজবুত করতে হলে, বিশেষ করে এই সময়ে। উপস্থিত সকলে কৌতূহলী হয়ে একে অপরের দিকে তাকালেন। এবার সিকান্দার তার প্রধান উদ্দেশ্যকে সকলের সামনে উন্মুক্ত করে দিলেন। তিনি তার বড় পুত্র তাইমুরের দিকে ইশারা করলেন, আপনারা সবাই নবাব তৈমুর গজনবীকে চেনেন।
সে আমার রক্ত এ বংশের যোগ্য উত্তরসূরি। সে শুধু আমার রক্তের অধিকারী নয়, সে গজনবি অ্যাসেস্টের ভাবি জমিদার। তাইমুর উঠে দাঁড়ালেন, সকলকে অভিবাদন জানালেন। তার চোখেও জলজল করছিল তারুণ্য। তিনি ভাবলেন হয়তো তার পিতা এবার তাকে নতুন কোনো বাণিজ্যিক চুক্তির দায়িত্ব দেবেন, কিন্তু সিকান্দার যা বলেন তা যেন তাইমুরের মাথায় পড়ল বজ্রপাতের ন্যায়। সিকান্দার কণ্ঠস্বর আরও গম্ভীর করে বললেন, আমি বয়সের ভার অনুভব করছি, তাই স্থির করেছি গজনবি অ্যাসেস্টের ক্ষমতা হস্তান্তরের সময় সমগত। কিন্তু ক্ষমতার হস্তান্তরের আগে এই অ্যাসেস্টের সুরক্ষা রাখা এবং এর ভিত্তি মজবুত করা আমার দায়িত্ব। সেকেন্দার গজনবি দায়িত্ব এড়ায় না। তিনি তাইমুরের কাঁধে আলগোছে হাত রাখলেন। তার সেই হাত রাখার ভঙ্গিতে কোনো স্নেহ ছিল না, ছিল শুধুমাত্র নিখাত কর্তৃত্বের প্রতীক। আজ আমি আপনাদের সকলের সামনে এই বিশেষ ঘোষণা করতে চাই। আমি স্থির করেছি আগামী 1 মাসের মাঝেই নবাব তৈমুর গজনবি বিবাহ সকল প্রস্তুতি শুরু হবে। তার বিবাহ সম্পূর্ণ হলেই আমি আনুষ্ঠানিকভাবে তাকে জমিদারের মর্যাদা দিব, এই অ্যাসেস্টের সম্পূর্ণ দায়িত্ব তুলে দিব।